বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব অধ্যায় 18 দলিলপত্র ট্রেডমার্ক। চ্যাপ্টারের নাম, অধ্যায়ের নাম। তো শুরু হয়েছে 463 ধারা থেকে। 463 ধারা থেকে শুরু। এখানে জাস্ট আমরা 463 থেকে 511 পর্যন্ত গুরুত্বপূর্ণ ধারাগুলো দেখে দেখে পড়ব। সব ধারা পড়ব না, যে ধারাগুলো আমাদের প্রয়োজন শুধুমাত্র সেই ধারাগুলোই পড়ব। তাহলে 463 ধারাতে হচ্ছে জালিয়াতি, আর 464 ধারা হচ্ছে মিথ্যা দলিল। 463 জালিয়াতি, 464 মিথ্যা দলিল, 465 জালিয়াতির শাস্তি। তার মানে মিথ্যা দলিল যদি কেউ বানায় তাহলে তার কোনো শাস্তি নাই, কিন্তু ওই মিথ্যা দলিলটা যদি ব্যবহার করে তখনই সেটা জালিয়াতি হিসেবে শাস্তি পাবে। অর্থাৎ একটা মানুষ ওই কাগজের মধ্যে লেখাগুলো লিখেছে জাস্ট, বাট এটাকে কোনো কাজে ব্যবহার করে নাই বা স্বাক্ষরিত সিলমোহর যুক্ত করে নাই, তার মানে এটা কোনো অপরাধ না। কিন্তু যখনই এটার মধ্যে স্বাক্ষর করা হবে, সিলমোহর যুক্ত করা হবে, তখনই বোঝা যাবে যে এটা কোনো অপরাধ করার জন্য স্বাক্ষর আর সিলমোহর দেওয়া হয়েছে। আর সেই কারণেই সেটা অপরাধ বলে বিবেচিত হবে। তাহলে 463 জালিয়াতি, 464 মিথ্যা দলিল, 465 জালিয়াতির শাস্তি। তার মানে মিথ্যা দলিল বানানোর শাস্তিটা নাই। ওই মিথ্যা দলিলটা যদি স্বাক্ষরিত বা সিলমোহরযুক্ত করা হয় তখনই সেটা ব্যবহার করা হবে, এই উদ্দেশ্যে স্বাক্ষর আর সিলমোহর করা হয়েছে বলে এটা অপরাধ, শাস্তি হবে জালিয়াতির। আর যদি সেটাকে মিথ্যা দলিলটাকে যদি ব্যবহার করে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, তখন তো ডিরেক্ট জালিয়াতি হয়ে যাবে। তাহলে জালিয়াতির শাস্তি হলো 465 ধারা। তো জালিয়াতি কাকে বলে আমরা একটু জানি। জালিয়াতি কাকে বলে? এক কথায় হচ্ছে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ যদি কেউ প্রস্তুত করে তাকে জালিয়াতি বলে। এবার সাজায় বললে কি হবে? মূল কথাটা হচ্ছে একটা মিথ্যা দলিল, কেউ যদি একটা মিথ্যা দলিল লেখে অথবা ওই দলিলের একটা অংশ যেটা মিথ্যা অংশ ওই হিসেবে প্রণয়ন করে, তাহলে ওই বানানো দলিলটাই হলো জালিয়াত, ওইটাকে জালিয়াতি বলে। তাহলে আমরা সংজ্ঞাটা যদি একটু সাজাই বলি, মূল পয়েন্টটা তো আপনারা বুঝছেন। একটা মিথ্যা দলিল প্রণয়ন করা বা মিথ্যা দলিলের অংশ প্রণয়ন করাটাই হচ্ছে জালিয়াতি। তো এবার সংজ্ঞাটাকে সাজাই বলি, যে ব্যক্তি জনসাধারণ বা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করে সেই ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে। বুঝতে কোনো অসুবিধা আছে? ওই যে একটা এক্সাম্পল দিলাম, ডাক্তারের যে রিপোর্টটা মিথ্যা রিপোর্ট লিখে দিল, সেটা হয়ে গেল কি? জালিয়াতি হয়ে গেল। আরো একটা এক্সাম্পল যদি আমরা দেই, দেখা গেল যে একটা মানুষের বয়স মানে জন্মসাল হচ্ছে 1895 সাল, কিন্তু সে 1899 সাল জন্ম জন্মসাল দিয়ে চাকরি নিয়েছে। তার মানে ওই যে জন্ম তারিখটা চেঞ্জ করলো, সে কি করেছে? জালিয়াতি করেছে। তো সেম ভাবে কেউ ধরেন 10,000 টাকা ধার দিল, ওইটা কাগজ করে দিল যে 10,000 টাকা ধার দিছে, 3 মাস পরে ফেরত দিবে। তো যে ধার দিছে সে তো টাকা দিছে, আর যে ধার নিছে সে কি দিছে? কাগজ দিছে যে এই 10,000 টাকার কাগজ আপনার কাছে থাকলো, আমি আপনার টাকা ফেরত দিয়া পরে কাগজ নিব। তাহলে যে টাকা ধার দিছে তার কাছে কিন্তু কাগজ। তো 3 মাস হওয়ার পরে সে কি করলো? 10,000-এর পরে আরেকটা শূন্য লাগাই দিল, এবার হয়ে গেল 1,00,000 টাকা। এবার সে বলবে যে তুমি তো আমার কাগজ করে দিছো, এই যে তুমি আমার কাছ থেকে 1,00,000 টাকা নিছো, এবার 1,00,000 টাকা ফেরত দাও। তাহলে এই যে একটা শূন্য লাগাই দিল, তার মানে সে কি করলো? জালিয়াতি করলো। এই হলো জালিয়াতির সংজ্ঞা। তাহলে যে ব্যক্তি জনসাধারণ বা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করে সেই ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে। এতটুকু বুঝছেন? একটু উত্তর দিয়েন, তাহলে আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো। এতটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে এরপরে সামনে যাই। সামনে হচ্ছে 464 দ্বারা হচ্ছে মিথ্যা দলিল। এবার মিথ্যা দলিল কাকে বলে? হ্যাঁ, মিথ্যা দলিল কাকে বলে যদি সংজ্ঞা আসে তাহলে 464 ধারাটাই দিতে হবে। তো মিথ্যা দলিল কাকে বলে? উত্তর হলো যে ব্যক্তি, তো মিথ্যা দলিল মানে 3 ভাবে তৈরি করা হয়। মিথ্যা দলিল কয়ভাবে তৈরি করা হয় যদি এমসিকিউ আসে? 3 ভাবে তৈরি করা হয়।
এখানে তিনটা ধাপই আছে, হ্যাঁ। তো মিথ্যা দলিল তিন ভাবে তৈরি করা হয়। তাহলে শুরুতেই লিখবেন হচ্ছে যে ব্যক্তি, এরপরে দিবেন এক, একের কথা, দুইয়ের কথা, তিনের কথা, এরপরে লাস্টে সেই ব্যক্তি মিথ্যা দলিল প্রণয়ন করেছে বলে গণ্য হবে। তার মানে যে ব্যক্তি এক দুই তিন এই তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য, এই জন্য সংখ্যার বাইরে হবে। সমস্যা নাই, ক্লাসের পরে আমি লিখে দেবো সংখ্যাটা। আর লাস্টে হবে কি, সেই ব্যক্তি মিথ্যা দলিল প্রণয়ন করেছে বলে গণ্য হবে। এবার বোঝাই দেই, বোঝাই দেওয়ার পরে যদি আপনারা লিখতে পারেন তাহলে তো ভালো, আমি আর লিখবো না। আহ, কেউ একজন লিখতে পারলেও চলবে, গ্রুপে যদি দিয়ে দেন বাকিরা লিখে নেবে। আর সবাই পারলে তো খুবই ভালো। তাহলে প্রথমে হবে যে ব্যক্তি, এরপরে হবে এক, কোন দলিল উপযুক্ত ব্যক্তি কর্তৃক প্রণীত, স্বাক্ষরিত, সিলমোহরযুক্ত ও সম্পাদিত বলে বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিল বা এর অংশবিশেষ প্রণয়ন করলে বা করে, যে ব্যক্তি করে, হ্যাঁ করলে না, সেটা হবে করে। তাহলে কি বোঝাচ্ছে, কোনো উপযুক্ত ব্যক্তি কর্তৃক দলিলটা তৈরি হয়েছে এটা বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিল বা এর অংশ প্রস্তুত করে। তার মানে আসলেই বোঝা যাচ্ছে যে উপযুক্ত ব্যক্তি কর্তৃক সেটা সেটা তৈরি না। মানে এই কথা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো, উপযুক্ত ব্যক্তি কর্তৃক সেই দলিলটা তৈরি না, এটাই বোঝাচ্ছে। তার মানে কিভাবে লিখতে হবে, কোন দলিল উপযুক্ত ব্যক্তি কর্তৃক প্রণীত, স্বাক্ষরিত, সিলমোহরযুক্ত ও সম্পাদিত বলে বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে, মানে বোঝানোর জন্য যেটা উপযুক্ত ব্যক্তি কর্তৃক তৈরি হয়েছে এটা বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কাজ করতেছে। তার মানে এটা আসলেই ওই ব্যক্তি কর্তৃক তৈরি না, এটাই বোঝাচ্ছে কথাটা। তো বইয়ের ভাষাটা অনেক কঠিন, এটাকে কিন্তু আমি সহজ করে দিয়েছি, হ্যাঁ। যে কোনো দলিল উপযুক্ত ব্যক্তি কর্তৃক প্রণীত, স্বাক্ষরিত, সিলমোহরযুক্ত ও সম্পাদিত বলে বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিল বা এর অংশ প্রস্তুত করে। এক গেল। তাহলে বুঝছেন তো, মানে উপযুক্ত ব্যক্তি কর্তৃক তৈরি এটা বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে দলিল বা এর অংশ প্রস্তুত করে, এই হলো এক। কিন্তু আসলে কিন্তু দলিলটা, যেমন দলিল লিখার কথা কে, বা দলিলটাতে কার স্বাক্ষর থাকার কথা, আমি ধরুন উদাহরণস্বরূপ দিলাম যে এসিল্যান্ডের স্বাক্ষর থাকার কথা, একটা উদাহরণ ধরে নিলাম। তো আসলে সেটা আহ, অন্যায়ভাবে বা মানে অন্য কেউ স্বাক্ষর দিয়ে দিছে, বাট মানে বোঝাচ্ছে যে নিচে লেখা আছে এসিল্যান্ড ক উপজেলা, এরকম লেখা আছে, কিন্তু আসলে সেটা এসিল্যান্ডের স্বাক্ষর না, এটাও অন্য কেউ স্বাক্ষর দিয়েছে। তো এটাই হয়ে গেল মিথ্যা দলিল। এটা হয়ে গেল কি, মিথ্যা দলিল। তার মানে যে ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত, সিলমোহরযুক্ত অথবা সম্পাদিত বোঝানো হয়েছে আসলেই সেই ব্যক্তি কর্তৃক এটা স্বাক্ষরিত না, এটা সম্পাদিত না, এটা সিলমোহরযুক্ত না, এটা অন্য কেউ বানাইয়ে দিছে, এটা বোঝাচ্ছে একে। তাহলে আবার বলি, কোনো দলিল উপযুক্ত ব্যক্তি কর্তৃক প্রণীত, স্বাক্ষরিত, সিলমোহরযুক্ত ও সম্পাদিত বলে বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিল বা এর অংশবিশেষ প্রণয়ন করে। দুই, কোনো দলিল সঠিকভাবে সম্পাদিত হয়েছে। দুই হলো, কোনো দলিল সঠিকভাবে সম্পাদিত হওয়ার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করলে। তার মানে প্রথমেই হলো, এক নম্বরে হলো কি, মানে উপযুক্ত ব্যক্তি কর্তৃক তৈরি না, তার মানে তৈরি না এমন একটা দলিল তৈরি করছে বা এর অংশ তৈরি করছে, এক। আর দুই হলো দলিলের মানে মূল কথাটা বুঝাচ্ছি, প্রথমে তো একটা ভুলভাল দলিল তৈরি করছে অথবা এর অংশ তৈরি করছে, তাইলে এটা মিথ্যা দলিল। আর দ্বিতীয়ত একটা দলিল সঠিকভাবেই তৈরি হয়েছে, সঠিকভাবে দলিলটা তৈরি হওয়ার পরে তার আইনানুগ যে কর্তৃত্ব আছে, অর্থাৎ আহ, যে কর্তৃপক্ষ আছে ওই কর্তৃপক্ষকে জানায়া কিন্তু সেটা পরিবর্তন করার কথা, কিন্তু কর্তৃপক্ষকে না জানায়া সেটা নিজে নিজেই পরিবর্তন করে নিছে। তার মানে প্রথম এক নম্বরে হলো দলিল তৈরি, আর দুই নম্বর হলো দলিলের অংশ পরিবর্তন করে। আর তিন নম্বর হলো মানসিকভাবে অসুস্থ, নেশাগ্রস্ত বা অন্য কোনো অক্ষম ব্যক্তিকে দিয়ে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোনো দলিল প্রণয়ন বা পরিবর্তন করতে বাধ্য করে সে ব্যক্তি মিথ্যা দলিল প্রণয়ন করেছে বলে গণ্য হবে। তার মানে
তিন উপায়ে যদি কেউ ওই দলিল সংক্রান্ত কাজ করে তাহলে সে মিথ্যা দলিল প্রণয়ন করেছে বা প্রস্তুত করেছে বলে গণ্য হবে। এক নম্বরে কি, মানে ভুলভাল দলিল তৈরি করা। দুই নম্বরে দলিলের অংশ পরিবর্তন করা। তিন নম্বরে দলিলের কাজ সঠিকভাবেই করছে, ঠিক আছে, কিন্তু ওই দলিলে যার স্বাক্ষর থাকার কথা সেই মানুষটা হলো মানসিকভাবে অসুস্থ, সে হলো নেশাগ্রস্ত, অথবা সে অক্ষম। তো সেই ব্যক্তিকে দিয়ে দলিলটাতে স্বাক্ষর করানো হয়েছে। এবার এই দলিলটা সঠিক হইলেও যদি সেটা প্রমাণ করা যায় যে স্বাক্ষর করছে সে সুস্থ ছিল না, সে নেশাগ্রস্ত ছিল, সে অক্ষম ছিল, তাহলে সেটা মিথ্যা দলিল হিসেবে গণ্য হবে। এই তিনটা পয়েন্ট কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আবার পড়ি, যেহেতু এটা একটু কঠিন, আবার পড়ি সংজ্ঞাটা, এবার আমি রিডিং করবো। হ্যাঁ, যে ব্যক্তি কোনো দলিল উপযুক্ত ব্যক্তি কর্তৃক প্রণীত, স্বাক্ষরিত, সিলমোহরযুক্ত ও সম্পাদিত বলে বোঝানোর জন্য অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিল বা এর অংশবিশেষ প্রস্তুত করে, কোনো দলিল সঠিকভাবে সম্পাদিত হওয়ার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে। ৩. মানসিকভাবে অক্ষম, নেশাগ্রস্ত বা অন্য কোনো অক্ষম ব্যক্তিকে, মানসিকভাবে অসুস্থ, নেশাগ্রস্ত বা অন্য কোনোভাবে অক্ষম ব্যক্তিকে দিয়ে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোনো দলিল প্রণয়ন বা পরিবর্তন করতে বাধ্য করে সেই ব্যক্তি, ওই যে ব্যক্তি বাধ্য করে, সেই ব্যক্তি মিথ্যা দলিল প্রণয়ন করেছে বলে গণ্য হবে। এই হলো, নিচে কত হবে, দণ্ডবিধি 1860-এর 464 ধারা, নিচে হবে কত, 464 ধারা। তাহলে 463 জালিয়াতি। আচ্ছা, তাহলে 463 হলো কি, জালিয়াতি। আর 464 মিথ্যা দলিল প্রণয়ন। আর 465 জালিয়াতির শাস্তি। তাহলে 463 যে জালিয়াতির সংজ্ঞা, কেউ যদি জালিয়াতি করে তার শাস্তি হবে 465। তার শাস্তি হবে কি, 565। এরপরে যাই আমরা 566 থেকে, জাস্ট একটা একটা কথা মনে রাখলেই হবে। 466 আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার জালিয়াতি করার শাস্তি। 467 মূল্যবান জামানত বা হুইল ইত্যাদি জাল করার শাস্তি। 468 প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি করার শাস্তি। তার মানে 467 হলো মূল্যবান জামানত বা হুইল জালিয়াতি করার শাস্তি। আর 468 কি, প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি করার শাস্তি। মানে জালিয়াতিটা করলেই হলো প্রতারণা করার উদ্দেশ্যে। ওই যে একটা উদাহরণ দিলাম না, যে 10,000 টাকার জায়গায় একটা শূন্য লাগায় 1 লক্ষ টাকা বানাই দিছে, এটা কিন্তু প্রতারণা করছে। এটা কি করেছে, প্রতারণা করেছে, মানে ওই ফাঁকি দিয়েছে আর কি, ঠকাইছে। এই কারণে সেটা প্রতারণা করার উদ্দেশ্যে যদি কেউ জালিয়াতি করে তার শাস্তি হবে 468 ধারায়। আর মানহানির উদ্দেশ্যে যদি কেউ জালিয়াতি করে তার শাস্তি হবে 469 ধারা। আর 470 হলো কি, জাল দলিল। তো জাল দলিল তো আমরা বুঝতেছি, ওই যে মিথ্যা দলিল তৈরি করলে জালিয়াতি হয়। আর যে দলিলের মধ্যে কোনো মিথ্যা বিবৃতি অথবা আহ, আহ, দ- বা বা মিথ্যাভাবে কোনো দলিলের অংশ প্রস্তুত বা প্রণয়ন করে তাকে জাল দলিল বলে। তো জাস্ট বানাই দিলেন, অর্থাৎ দলিলের মধ্যে যদি কোনো মিথ্যা অংশ থাকে অথবা পুরো দলিলটাই যদি মিথ্যা হয় তাহলে সেটাই জাল দলিল। তো জাল দলিলকে খাঁটি দলিল হিসেবে ব্যবহার করার দণ্ড হলো 471 ধারা। 471 ধারা। এই পর্যন্ত আমাদের আর লাগবে না। এরপরে আমরা চলে যাব অধ্যায় 18 পড়ছি, তো অধ্যায় 19 বাতিল, ওইটা লাগবে না। এটা মনে হয় বাতিলই আছে, হ্যাঁ। তো অধ্যায় 19-এর পরে হলো, এখন আমরা পড়বো অধ্যায় 20, বিবাহ সংক্রান্ত অপরাধ। অধ্যায় 20 কি, বিবাহ সংক্রান্ত অপরাধ। তো আমরা একটু বিবাহ সংক্রান্ত অপরাধ নিয়ে জানি, এটা তো সবারই জানা দরকার। তো বলতেছে 493 থেকে শুরু। 493, প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে সহবাস করার দণ্ড। এটা নিয়ে একটা গল্প বলছিলাম না একদিন, যে আইনানুগভাবে বিবাহ বলতেছে, ওই যে আমরা যে ইয়াতে বলেছিলাম, ধর্ষণের সংঘাতে গল্পটা বলেছিলাম, যে মানে পুরুষ লোকটা স্ত্রী লোককে বুঝাইছে যে তারা বিবাহিত, বাস্তবে যে যেভাবে রেজিস্টার, মানে ধরেন এমনি কাগজ বানায় নিয়ে এসে স্বাক্ষর করে বলতেছে আমরা আজকে থেকে স্বামী স্ত্রী,
কিন্তু এটা অরিজিনালি কাজী অফিস বা রেজিস্ট্রি অফিস থেকে যে রেজিস্টারে উঠানোর কথা সেই রেজিস্টারে উঠানো ছাড়াই মানে নিজেরাই কাগজ বানায় ফেলছে। তো ওইভাবে যদি প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাস দেখায়া কোনো পুরুষ মানুষ কোনো স্ত্রী লোকের সাথে সহবাস করে, অথবা কোনো স্ত্রী লোক যদি কোনো পুরুষ মানুষের সাথে সহবাস করে, তাহলে যে অন্যায়টা করেছে তার শাস্তি হবে 493 ধারা। তার মানে কেউ যদি প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে সহবাস করে তার শাস্তি হবে 493 ধারা। আর 494 ধারা হলো স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় সেই স্বামী বা স্ত্রীর অনুমতি ছাড়া পুনরায় বিবাহ করার শাস্তি হবে 494 ধারা। তার মানে স্বামী বা স্ত্রী জীবিত আছে, এবার সেই স্বামী বা স্ত্রীকে কি স্ত্রীর অনুমতি না নিয়ে যদি আবার আরেকটা বিয়ে করে, তাহলে তার শাস্তি কি হবে? 494 ধারা হবে। আর 495 ধারা কি? আগের বিয়ে গোপন করে পুনরায় বিবাহ করার শাস্তি হলো 495 ধারা। অর্থাৎ আছে না, অনেক মানুষ যেখানে চাকরি করে বা বিদেশে থাকে, হ্যাঁ, সে তার আগে বউ বাচ্চা আছে, কিন্তু কোনো একটা মেয়েকে যদি পছন্দ হয়, পরে সে বলে যে আমি অবিবাহিত, আমার বউ বিয়ে করি নাই আগে। তো এরকম আগের বিয়ে গোপন করে যদি কেউ বিবাহ করে ফেলে, যে বিবাহ করবে তার শাস্তি হবে 495 ধারা। তাহলে আবার বলি, 493 আইনানুগ বিবাহের বিশ্বাসে সহবাস করার শাস্তি, ওটা প্রতারণামূলকভাবে হবে 493। আর 494 স্বামী স্ত্রীর জীবদ্দশায় আবার বিয়ে করার শাস্তি 494। আগের বিয়ে গোপন করে বিয়ে করার শাস্তি 495। আর 496 হলো আইনসঙ্গত বিবাহ সম্পাদন ব্যতি রেখে প্রতারণামূলকভাবে বিবাহ অনুষ্ঠান উদযাপন করার দণ্ড। এবার আইনানুগভাবে মানে বিয়েটা বৈধ না, কিন্তু বিয়ের অনুষ্ঠান করে বিয়ে করতেছে, তার শাস্তি হবে 496 ধারা। এগুলো থেকে আসলে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে না, এবার জাস্ট মাথায় রাখেন, এত ধারা মারা মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো 497 আর 498 এই দুইটা ধারা ইম্পর্টেন্ট আছে। 497 হলো বেবিচার। তো বেবিচার কি? মানে যদি কোনো পুরুষ লোক অন্য কোনো পুরুষ লোকের স্ত্রী জানা সত্ত্বেও সেই স্ত্রীর সাথে সহবাস করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে সে বেবিচার করেছে বলে গণ্য হবে। আর এই বেবিচারের শুধুমাত্র পুরুষ লোকেরই অপরাধ, স্ত্রী লোকের কোনো অপরাধ না, অপরাধ হয় না। তার মানে ওই পুরুষ লোকের শাস্তি হবে 497 ধারা। তার মানে বেবিচার জিনিসটা কার সাথে হয়? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্যজনের স্ত্রীর সাথে সহবাস করলে সেটা কোন ধরনের অপরাধ? ধর্ষণ, বেবিচার, অস্বাভাবিক অপরাধ, অপ্রকৃত অপরাধ। চারটা অপশনই থাকলো, তাহলে সেটা হবে বেবিচার। তো যে বেবিচার করবে তার শাস্তি হবে 497 ধারা। আর 498 হলো কি? ওই যে আরেকজন লোকের স্ত্রীকে ফুসলিয়ে প্রলোভন দিয়ে আহ, আহ, মানে পালিয়ে গেল আর কি, নিয়ে পালাইয়া গেল। যে নিয়ে পালাইলো তার শাস্তি 498 ধারা। তো বলছে অপরাধমূলক উদ্দেশ্যে কোনো বিবাহিতা নারীকে অপহরণ, প্রলুব্ধকরণ বা আটক করার শাস্তি। তার মানে অন্য কোনো লোকের স্ত্রীকে যদি অপরাধমূলক উদ্দেশ্যে কেউ অপহরণ করে, অথবা প্রলুব্ধকরণ মানে লোভ লালসা দেখায়, অথবা আটক করে রাখে, তবে তার শাস্তি হবে 498 ধারা। তার শাস্তি হবে কত? 498 ধারা। এরপরে আমরা যাই অধ্যায় 21, মানহানি সংক্রান্ত অপরাধ, 499 থেকে 502। তো 499-তে হলো মানহানির সংজ্ঞা। মানহানি কাকে বলে? যে ব্যক্তি কোনো শব্দ, চিহ্ন, প্রতীক বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে কোনো ব্যক্তি সম্পর্কে নিন্দা প্রকাশ করে, যার ফলে উক্ত ব্যক্তির সম্মান বা সুনাম নষ্ট হয়, সে ব্যক্তি মানহানি করেছে বলে গণ্য হবে। তাহলে মানহানি কিভাবে করা যায়? কোনো শব্দ করে, অথবা কোনো চিহ্ন দিয়ে, অথবা কোনো প্রতীক দিয়ে, অথবা অন্য কোনো মাধ্যমে যদি কোনো ব্যক্তি সম্পর্কে নিন্দা করে, তাহলে মানহানি কিভাবে করা যায়? নিন্দা করে করা হয়। নিন্দা করলে কি হবে? যার নিন্দা করা হয়েছে তার সম্মান বা সুনাম নষ্ট হবে।
আর এই সম্মান বা সুনাম যদি নষ্ট হয় তখনই সেটা মানহানি হয়ে যাবে। তো মানহানি কাকে বলে? যে ব্যক্তি কোনো শব্দ, চিহ্ন, প্রতীক বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে কোনো ব্যক্তির কোনো ব্যক্তি সম্পর্কে নিন্দা করে, যার ফলে উক্ত ব্যক্তির সম্মান বা সুনাম নষ্ট হয়, তাহলে সেই ব্যক্তি মানহানি করেছে বলে গণ্য হবে 499 ধারা। তার মানহানির শাস্তি কত? 500 ধারা, বরাবর 500 মানহানির শাস্তি। আর 501 হলো মানহানির মানহানিকর বলে পরিচিত বিষয় মুদ্রণ করা বা খোদাই করার শাস্তি 501। মানে এমন একটা বিষয় যেটা একটা মানুষের মানহানি হবে। যেমন ধরেন আপনার দাদার কথাই বলি। আপনার দাদা ধরেন এলাকাতে সালিশ করতো বা এলাকার বীর পুরুষ ছিল। তো আপনার দাদার ছবি, যে ছবি ছিল সেই ছবিটাকে যদি কেউ ব্যঙ্গ করে, আঁকে, মুদ্রণ করে, খোদাই করে, তাহলে তো অবশ্যই তার মানহানি হবে। অথবা তার ছবিটাকে তার গলায় যদি জুতার মালা দিয়ে দেয়, তাহলে কি হলো? মানহানি হলো না? মানহানি হলো। তো এই এই যে কাজের মাধ্যমে মানহানি হয়, ওই কাজ দ্বারা যদি মুদ্রণ করে রাখে, মুদ্রণ মানে ছাপানো আর কি, ছাপায় রাখে বা খোদাই করে রাখে, পাথরের যে খোদাই করে, আর্ট করে যেটা, সে খোদাই করে রাখে, তাহলে যে এই মুদ্রণ করবে, খোদাই করবে, তার শাস্তি 501 দ্বারা। আর এই খোদাই করা জিনিস বা মুদ্রণ করা জিনিস যদি কেউ বিক্রয় করে, যে জিনিসটা দিয়ে কারো মানহানি হবে, সেই জিনিসটা যদি কেউ বিক্রয় করে, তার শাস্তি হবে 502 ধারা। তাহলে 499 মানহানি, 500 মানহানির শাস্তি, 501 মানহানিকর বিষয় মুদ্রণ বা খোদাই করার শাস্তি, আর 502 মানহানি সম্পর্কিত বিষয় মুদ্রিত বা খোদাইকৃত বিষয় বিক্রয় করার শাস্তি বা খোদাইকৃত বস্তুটা বিক্রয় করার দণ্ড, 502 ধারা। এখন আমরা অধ্যায় 22 পড়ি, অপরাধমূলক ভীতি প্রদর্শন। আবার কি আগের গুলো টান দিতে হবে? আগের গুলো তো পড়লামই। 499 মানহানি, 500 মানহানির শাস্তি, 501 মানহানিকর বস্তু খোদাই বা মুদ্রণ করার শাস্তি, 502 মানহানিকর বিষয় মুদ্রিত বা খোদাইকৃত বস্তু বিক্রয় বিক্রয় করার শাস্তি, 502। তো অধ্যায় 22 অপরাধমূলক ভীতি প্রদর্শন। মানে কাউকে ভয় দেখাবে, সেটা অপরাধমূলক ভয় যদি দেখায়, তাহলে তার তার সংজ্ঞা হলো 503 অপরাধমূলক ভীতি প্রদর্শন, আর এর শাস্তি হলো 506। 503 হলো অপরাধমূলক ভীতি প্রদর্শন, আর অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি 506। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শন কাকে বলে? যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার উদ্দেশ্যে উক্ত ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করার ভয় দেখায়, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে বলে গণ্য হবে। আমি একদম সহজভাবে বলে দিচ্ছি। মানে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার উদ্দেশ্যে উক্ত ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করবে বলে ভয় দেখায়, সেই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে বলে গণ্য হবে। একটা কথা বলে রাখি, যারা একটু গোছায় লিখবেন বা বড় করে লিখবেন, তারা এই কথাটা লিখতে পারেন। সেটা যদি তার নিজের জন্য ভয় দেখায়, তাহলে তো হবেই। কিন্তু তার স্বার্থ রয়েছে, যেমন তার ছেলে, তার মেয়ে, তার বাবা মা, তার ওয়াইফ, এই ধরনের তার ভাতিজা ভাতিজি, তো তার স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তির ক্ষতি করবে, সুনাম নষ্ট করবে, সম্পত্তির ক্ষতি করবে, এই ধরনের ভয়ও যদি তাকে দেখায়, সেটাও অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। তার মানে তার নিজের ক্ষেত্রে অথবা তার সাথে স্বার্থ রয়েছে এমন ব্যক্তি সম্পর্কে যদি কোনো ক্ষতি করার জন্য, তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার জন্য ভয় দেখায়, তাহলে ইহা অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে গণ্য হবে। তাহলে সংজ্ঞাটা যদি প্রথমে যে ব্যক্তি লেখেন, তাহলে লাস্টে লিখবেন সেই ব্যক্তি। তাহলে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অথবা তার সাথে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে এমন ব্যক্তিকে আতঙ্কিত করার উদ্দেশ্যে উক্ত ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করার ভয় প্রদর্শন করে, সেই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে বলে গণ্য হবে 503 ধারা। আর অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি হলো 506 ধারা। আমি সাজেশনের মধ্যে 504-5 রাখি নাই, মানে গুরুত্বের ভিতরে রাখি নাই, দুইটা লাগবে না। তাহলে 506 হলো অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি, 507 ধারা হলো বেনামি চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি।
বেনামি চিঠিপত্রের মাধ্যমে অপরাধমূলক ভয় ভীতি প্রদর্শন কি? আপনারা এরকম ঘটনা শুনে থাকবেন যে আগের দিনে যখন ডাকাতি করত তখন ডাকাতরা যার বাড়িতে ডাকাতি করবে তাকে একটা চিঠি লিখে পাঠাইতো যে তোমার বাড়িতে 7 তারিখ বৃহস্পতিবার দিন আমরা চুরি করতে আসব, এই ধরনের একটা কি পাঠাইতো, চিঠি পাঠাইতো। তো এই ধরনের বেনামি, আবার ওইটার মধ্যে তো নাম লিখবে না, নাম লিখলে তো ধরা খেয়ে যাবে। তো নাম ঠিকানা ছাড়া চিঠিপত্র দিয়ে যদি কেউ কাউকে ভীতি প্রদর্শন করে তাহলে তার শাস্তি হবে 507 ধারা মোতাবেক। এরকম ঘটনা আপনারা শুনেন নাই যে আগের দিনে ডাকাতি করার আগে চিঠি লিখে পাঠাইতো যে তোমার বাড়িতে ওই বৃহস্পতিবার দিন ডাকাতি করা হবে। তো তারা তো ডাকাতি যেতে না হয় প্রস্তুতি নিয়ে রাখতো বৃহস্পতিবারে, কিন্তু তারা আগের দিনই বুধবারে বা মঙ্গলবারে ডাকাতি হয়ে যেত। তো এই ধরনের বেনামি চিঠিপত্র দিয়ে যদি কেউ অপরাধমূলক ভীতি প্রদর্শন করে আর সে যদি ধরা খায় তার শাস্তি হবে 507 ধারা। এটা একটা উদাহরণ দিলাম, যে কোনো ধরনের চিঠিপত্র দিয়ে বেনামি বেনামি চিঠিপত্র দিয়ে যে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করলে, ভয়ভীতি প্রদর্শন মানে কিসের কিসের, তার দেহের, তার সুনামের মানে খ্যাতির বা তার সম্পত্তির, এই ধরনের জিনিসের উপর ক্ষতি করবে। এই ধরনের ক্ষতি করার যদি ক্ষতি করবে বলে যদি ভয় দেখায় তাহলে সেটাই কিন্তু অপরাধমূলক ভীতি প্রদর্শন। তার মানে বেনামি চিঠির মাধ্যমে যদি কেউ অপরাধমূলক ভীতি প্রদর্শন করে তবে সে দণ্ডবিধি আইনের 507 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 509 হলো ইফটিজিং, যেটা বলেছিলাম, কোন নারীর শালীনতার অমর্যাদার উদ্দেশ্যে, কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে মন্তব্য করা, অঙ্গভঙ্গি করা, বস্তু প্রদর্শন করা, বস্তু প্রদর্শন করা মানে কোনো জিনিস দেখানো আর কি, অথবা নারীর নির্জনাবাসে প্রবেশ করা। একটা নারী যেখানে ধরেন গোসল করে ওই গোসলখানায় কেউ ঢুকে গেল, অথবা যে ঘরে থাকে সে একা নিরিবিলি সেই ঘরে প্রবেশ করলো, সেই ঘরে প্রবেশ করলে ওই নারীটাকে বিরক্ত করা হইলো না, বিরক্ত করার নামই তো ইফটিজিং। তো 509 মনে রাখবেন, ইফটিজিং যদি ওই নারীর নির্জন আবাসে প্রবেশ করে তাহলে তাকে স্পর্শ না করলেও সেটা দণ্ডবিধির 509 ধারা মোতাবেক অপরাধ হয়ে যাবে। তো 509 দ্বারা কোনো নারীর শালীনতার ও মর্যাদার উদ্দেশ্যে মন্তব্য, অঙ্গভঙ্গি বা বস্তু প্রদর্শন অথবা নারীর নির্জন আবাসে প্রবেশ করার দণ্ড 509 ধারা। আর 510 ধারা হলো প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ। প্রকাশ্য স্থানে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে অশুভ আচরণ করে তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধি আইনের 500 কত ধারা, 10 ধারা মোতাবেক দণ্ডিত হবে। এটা এমসিকিউ আসে। 510 ধারার শাস্তিটা একটু মনে রাখবেন, বিনাশ্রম কারাদণ্ড 24 ঘন্টা পর্যন্ত। তার মানে 24 ঘন্টা না, 24 ঘন্টা পর্যন্ত। 24 ঘন্টার মধ্যে যে কোনো 5 ঘন্টা আটকে রাখতে পারে, 3 ঘন্টা আটকে রাখতে পারে, যে কোনো সময় হতে পারে। তাহলে 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অথবা 10 টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই হলো 510 ধারার শাস্তি। তার মানে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাটে বা প্রকাশ্য স্থানে নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে অশোভন আচরণ করে মানুষের বিরক্তি সৃষ্টি করে তাহলে সেই ব্যক্তি 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে 510 ধারা। আর 511 ধারা হলো যাবজ্জীবন বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের চেষ্টা করার শাস্তি। তো দণ্ডবিধি আইনে 511 কিন্তু লাস্ট ধারা। হ্যাঁ, এই ধারা দিয়ে কি বলতেছে, যে সমস্ত অপরাধের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, ওই সমস্ত অপরাধ করার যদি কেউ চেষ্টা করে, অথবা যে সকল অপরাধের শাস্তি হলো অনলি কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড না, কারাদণ্ড, যেমন 3 বছর, 5 বছর, 7 বছর। হ্যাঁ, যেমন চুরির চেষ্টা করার কিন্তু ধারা নাই। তাহলে কোনো ব্যক্তি যদি চুরি করার চেষ্টা করে তাহলে তার শাস্তি কিন্তু কত ধারা হবে, যেমন ধরেন আমি যদি বলি খ নামক ব্যক্তির পকেট থেকে টাকা চুরি করার উদ্দেশ্যে হাত ঢুকাইলো। আচ্ছা, এটাও একটা, এটা ছাড়াও আরো আছে, যেমন ধরেন আহ, ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির ডয়ার থেকে টাকা চুরি করার জন্য তালা ভাঙলো বা ডয়ারটা উন্মুক্ত করলো বা খুললো,
খোলার পরে দেখলো ড্রয়ারের ভিতরে কিছুই নাই, তাহলে তার সাজা হবে কত ধারা মোতাবেক কেউ বলতে পারবেন? সে তো চুরি করার চেষ্টা করছে। 500 কত হয়? না, 561 হবে না, সে তো এখানে চুরির কথা আসছে, এটা 511 ধারা। ও আচ্ছা, 561 ওই যে আবদ্ধ পাত্র উন্মুক্ত করা, হ্যাঁ। না, আপনার কথা ঠিক আছে, যদি সেটা আবদ্ধ পাত্র যদি কথাটা লেখা থাকে তাহলে 561 ধারা আসবে। হুম। তো যেহেতু এখানে, হ্যাঁ যেহেতু এখানে 461, সরি, যেহেতু এখানে ড্রয়ার উন্মুক্ত করার কথা বলছে, তো ড্রয়ার তো একটা আবদ্ধ পাত্র, 561 ধারা দিতে পারেন। তাহলে যে পকেটে হাত ঢুকাইলো টাকা চুরি করার জন্য, কিন্তু পকেটে কিছুই পাইলো না, এটা কত ধারা হবে? হ্যাঁ, এটা শুধু 511 ধারা হবে। এখানে সে চুরি করার চেষ্টা করছে, কিন্তু পকেটে হাত ঢুকায় কিছুই পাইলো না, কিন্তু চেষ্টা তো করছে চুরি করার। আর চুরি করলে সেটা হলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। এই কারণে কি হবে, 511 ধারা হবে। আচ্ছা, ডাকাতি করার সাজা কি? যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, কিন্তু সাজা কি? যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক না? তো ডাকাতি করার চেষ্টার ধারা আছে, এই কারণে এটা 511-তে আসবে না। এটা ডাকাতি করার চেষ্টার ধারা কত? 400 না? 399 মনে হচ্ছে। 399, 399 ডাকাতি করার চেষ্টা করার শাস্তি। তাহলে যে যে অপরাধের চেষ্টা করার শাস্তি আছে ওইটা কিন্তু ওই ধারাতেই যাবে। আর যে সকল অপরাধের চেষ্টার ধারা নাই সেটা কেবল 511-তে আসবে। যেমন আমি যদি বলি অপথে গৃহে প্রবেশের চেষ্টা করছে, তাহলে অপথে গৃহে প্রবেশের শাস্তি কি? হয়তো যাবজ্জীবন অথবা কারাদণ্ড, এগুলোই তো হবে, এটা তো আর মৃত্যুদণ্ড নাই। তাহলে হয়তো কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে অপথে গৃহে প্রবেশের অপরাধটা সংগঠিত হয় নাই, সে জাস্ট চেষ্টা করছে, তাহলে তার শাস্তি কত দাঁড়াতে হবে? খুরশেদ আপা বলবেন না? এবার আমি যাকে জিজ্ঞেস করি, রাহুল বলেন কত দ্বারা হবে তার শাস্তি? অর্পা বলেন, অর্পা কত দ্বারা হবে শাস্তি? আপনারা কি শুনেন? 511 হবে, কারণ কি? ওই যে অপথে গৃহে প্রবেশ হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, তো এই অপরাধটা করার চেষ্টা করছে সে, যার কারণে তার শাস্তি হবে 511। কারণ 511 ধারাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধি আইনের 511 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। সত্যেন্দ্র বুঝছেন? আচ্ছা, গুড। তাহলে এই 511 পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা, রাহুল বুঝছেন? গুড। তাহলে আজকে আমরা দণ্ডবিধি কিন্তু শেষ করতে পারছি, হ্যাঁ। রিভিশন আর দেই না, কারণ রেকর্ডিং আছে, আমি এখনই ভিডিও আপলোড করে লিংক দিয়ে দিব, আপনারা রেকর্ডিংটা আবার দেখে নেবেন, হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা দণ্ডবিধি শেষ করতে পেরেছি। পুরা দণ্ডবিধি থেকে সামনে আমরা একটা এমসিকিউ পরীক্ষা নিব। তারপরে দেখি আমরা কালকে কালকে আমরা কি পড়বো বলেন তো? সাক্ষ্য আইন পড়বো নাকি পিআরবি পড়বো, না পুলিশ আইন